আচ্ছা, অডিও ভিডিও দুটো কি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে? একবার বলো তো। হ্যাঁ স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। ভিডিওটা হুম। যদিও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। না, ওটা হোয়াইট দেখাচ্ছে তো, কিছু লিখিনি তো এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হুম, হুম, হুম। দুটোর সময় একটু প্রবলেম হচ্ছে, তাই না? প্রত্যেকের আমি বুঝতে পারছি। তো একটু একটু দুটোর তো সময় প্রবলেম অ্যাডজাস্ট আছে। রাতে যদি হুম, 9:30 থেকে করা হয় অসুবিধা হবে? না কোনো অসুবিধা নেই, 9:30 হলে আরো ভালো হয়, কোনো চাপ নেই। 9:30 হলে করাতে পারবো, অসুবিধা নেই। বাকিরা কোথায়? বাকিরা জয়েন করলে সব একবার ডিসকাস করে নিতাম, কিন্তু ওদের তো কোনো গল্প নেই। মানে এখন পর্যন্ত কেউ জয়েন করেনি। আহ, ঠিক আছে, চলো শুরু করি। যারা জয়েন করবে করবে, আমরা কন্টিনিউ রাখি নাকি? দেখো, ফার্স্ট অফ অল সর্বপ্রথম যেটা বলবো আমি, তোমাদের ইংলিশটা করানোর চেষ্টা করব। যেহেতু দেখো ইংলিশ তো আমার ফেভারিট সাবজেক্ট যদিও না, তবুও যেভাবে করাবো তো অসুবিধা হওয়ার কোনো কথাই থাকবে না। ঠিক আছে? তো এই আজকে হচ্ছে যেটা করাচ্ছি, দেখো এখান থেকে কি কি আমাদের সর্বপ্রথম পড়তে হবে। আচ্ছা, আগে একটা কি কি পড়তে হবে একটা ইউটিউবে দিয়েছিলাম, তোমরা প্রত্যেকে কি দেখেছো ওইটা? হ্যাঁ স্যার, দেখেছি। যে টাইম এন্ড টেন্স, তারপর হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, আর্টিকেল এন্ড প্রিপোজিশন, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স ফরমেশন, তারপর হচ্ছে তোমার ফেজাল ভার্ব। ঠিক আছে? এগুলো সব পড়তে হবে। টোটাল 12টা চ্যাপ্টার কিন্তু করাবো তোমাদেরকে। ওইটা যদি করে নেওয়া হয় তাহলে নির্মাণ সহায়ক তো কভার হয়ে যাবে ওর মধ্যে। ঠিক আছে? এবং তার সাথে সাথে এসএসসি জেইতে ইংলিশ থেকে যেসব আসে সেটাও কিন্তু কভার হয়ে যাবে। এখানে তো পুরো থিওরি তোমাকে পুরো ভালো করে বুঝিয়ে দেবো। এবং এর ক্ষেত্রে যে মক টেস্টটা থাকবে, ঠিক আছে, যে মক টেস্ট গুলো আমি অ্যারেঞ্জ করব, প্রত্যেকে কিন্তু সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। কেন, ওই মক টেস্ট গুলো যে এমসিকিউ আমি তোমাকে ইংলিশ গ্রামার থেকে যেগুলো দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেবো। ঠিক আছে? চেষ্টা করছি যেমন এই যে টাইম এন্ড টেন্স, ঠিক আছে, এখান থেকে আমি টোটাল 50টা প্রশ্ন কিন্তু সেট করেছি। ঠিক আছে? 5টা পার্টে 10টা 10টা করে মক টেস্ট করবো। 5টা মক টেস্টে কিন্তু টেন্সটা কভার হবে। তাহলে 12টা যদি চ্যাপ্টার আমি যদি করাই, 10টা মনে হয়, 10টা মনে হয় বলেছিলাম, 10টা চ্যাপ্টার যদি করাই তাহলে 10 × 50 মানে কত হচ্ছে? 500টা এমসিকিউ। আশা করব এর মধ্য থেকে কমন পেয়ে যাওয়ার চান্সেসটা বেশি। ঠিক আছে? তো এইভাবে চলবে আজকে এই ক্লাসটা হওয়ার পর। কাল রাত 9টা থেকে আমাদের তোমার থাকছে মক টেস্ট। সবাই কিন্তু কাল রাত 9টা থেকে পিএম পিএম থেকে এই মক টেস্টটা কিন্তু অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তো চলো টেন্সটা আমরা শুরু করি। হুম। সেকেন্ড পেজটা নিচ্ছি। দেখো, টেন্স টেন্স আমাদের যে হচ্ছে সর্বপ্রথম এখান থেকে জানবো, টেন্স হচ্ছে আমাদের ল্যাটিন ওয়ার্ড। কি ল্যাটিন ওয়ার্ড? ঠিক আছে, আমাদের ল্যাটিন ওয়ার্ড। তাহলে এটা যে আসছে, এই যে ল্যাটিন ওয়ার্ডটা কোত্থেকে এসছে না, টেম্পাস থেকে এসছে। কি টেম্পাস? টেন্স হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, এটা আমাদের টেম্পাস ওয়ার্ড থেকে এসেছে। তাহলে টেন্স মানে কি? টেন্স বা টাইম, এই যে টাইম, টাইম মানে কি? আমি কি বললাম? কি টাইম। এই যে টাইম, টাইম মানে কি যদি বাংলায় আমরা বলি তাহলে সময়, তাই তো? টাইম মানে সময়। তাহলে এখানে তোমরা বলতে পারো যে এই যে সময়টা, সময়টা যদি প্রশ্ন করি যে সময়টা কিসের সময়, তাহলে এখানে টেন্সের ক্ষেত্রে যে সময়টা, সেটা কিন্তু সব সময় আমাদের হবে কি কাজের সময়। কি কাজের সময়। তাহলে সাধারণত কাজের সময় বলতে কি বোঝানো হয়? যেমন কাজের সময় বলতে আমি যদি এক্সাম্পল হিসেবে যদি নিই, যে খাই, খাই খাই ধরো আমি উদাহরণ হিসেবে তোমাকে বললাম যে কাজের সময় আমি যদি খাই বলি, তাহলে এই যে খাইটা, খাইটা বলতে কি বোঝায়? খাই মানে কি অভ্যাস, মানে আমরা রোজই খাই। যদি ভাত খাই বলি তাহলে এটা আমাদের অভ্যাস, প্রত্যেকদিন আমরা কি করি? ভাত খাই। যেমন ধরো খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো, এইগুলো হয়ে যাচ্ছে কি আমাদের, না এই কাজের সময়। সেটাই হয়ে যাচ্ছে আমাদের কি, না টেন্স। তাহলে টেন্স সাধারণত দুটো বিষয়ের উপর কিন্তু গঠিত, বা দুটো বিশেষ জিনিস নিয়ে গঠিত। কি কি?
আর সেইটা হয়ে যাচ্ছে 1 নম্বর হয়ে যাচ্ছে কি সময়। একটু আগে তোমাদেরকে বললাম এই যে সময় বলতে কিসের সময়, না কাজের সময়। তাহলে 1 নম্বর আমরা কি বলবো, যে সময়। আর একটা হচ্ছে কাজের অবস্থা, বাংলায় লিখে দিচ্ছি কাজের অবস্থা। এই দুটো জিনিসকে নিয়ে কিন্তু টেন্স এই দুটোই বিশেষ তার যে টেন্সটা যে গঠিত হয় এই দুটো জিনিসের উপর দাঁড়িয়ে কিন্তু টেন্স গঠিত। আর টেন্সের প্রকারভেদের কথা যদি আমি বলি, মানে টেন্স কয় প্রকার, সেটা কিসের উপরে দাঁড়িয়ে, না সময়ের উপরে দাঁড়িয়ে। আমরা যদি সময়ের হিসেবে টেন্সকে যদি ভাগ করি তাহলে কিন্তু সেটা 3 রকমের টেন্স হয়। কি কি তোমাকে উদাহরণ হিসেবে বোঝাই। উদাহরণ হিসেবে যদি বোঝাই যে আমরা ছোটকালে বা ছোটবেলায় কিন্তু আমরা টেন্স শিখেছি, প্রত্যেকেই শিখেছো। এখানে যতজন লাইভ ক্লাস করছো তোমরাও শিখেছো, আমিও শিখেছি, এভরিওয়ান প্রত্যেকেই কিন্তু ছোটবেলায় কিন্তু টেন্স শিখেছে। আবার আজকে আমাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা শিখছো। আবার ধরো এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমাদের এই টেন্সের উপরে যে ধারণা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, বা তোমরা চাকরি পেয়ে যাচ্ছ, বা তোমাদের আরো ডেভেলপড হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে 3 রকমের কন্ডিশন তোমাকে বললাম। একটা কি, আমরা ছোটবেলায় টেন্স শিখেছি। তাহলে ছোটবেলায় শিখেছি সেটা মানে কি অতীত, তাহলে অতীতের একটা ব্যাপার রয়েছে। আর কি বর্তমান এই ক্লাসে এই লাইভ ক্লাসে তোমরা শিখছো টেন্স, তাহলে এটা কি হয়ে গেলো প্রেজেন্ট, তাই তো, মানে বর্তমানে শিখছো। আবার এটা শিখার পর তোমাদের ডেভেলপ হয়ে যাচ্ছে, বা তোমরা শিখার পর তোমরা চাকরি পেয়ে যাবে, বা তোমাদের এই টেন্সের সম্পর্কে পুরো ধারণা কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি ভবিষ্যৎ। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম টেন্সের প্রকারভেদ, এক হয়ে যাচ্ছে কি পাস্ট, মানে ছোটবেলায় আমরা শিখেছিলাম মানে অতীত যেটাকে বলছি। দ্বিতীয়ত হচ্ছে কি প্রেজেন্ট, মানে বর্তমানে যেটা আমরা শিখছি। এবং তৃতীয় নম্বরে যেটা হচ্ছে কি, না ফিউচার, শেখার পর আমাদের নলেজটা ডেভেলপ হয়ে যাচ্ছে বা সেখান থেকে আমরা চাকরি পেয়ে যাব। ঠিক আছে, ওই রকম কনসেপ্ট যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলছি ফিউচার, মানে ভবিষ্যৎ। তো টেন্সের এই 3টে কিন্তু ভাগ রয়েছে। আবার দেখো এই যে 3টে ভাগ, এই ভাগের কিন্তু আবার 4টে করে ভাগ, মানে প্রকারভেদ রয়েছে। সেটা আবার কিসের উপর দাঁড়িয়ে, না এই কাজের উপর, এই যে কাজের সময়ের উপর দাঁড়িয়ে। এই ধরো সেটাকে আবার কিন্তু এই 3টে ভাগকে কিন্তু আবার 4টে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। সেটা কি কি ভাগ, না ধরো কাজ চলছে, ধরো এই আমি ক্লাসটা করাচ্ছি তোমাদেরকে, তাহলে আমরা এখন পড়ছি। আবার ধরো এটাকে কিভাবে বলতে পারি, যে পড়াটা শেষ হয়ে গেল, ধরো ক্লাসটা শেষ হওয়ার যদি শেষ হয়ে যায়, ধরো 9টা থেকে 10টা করলাম, 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে গেল। তখন আমরা কি করব, ক্লাসটা শেষ হওয়ার পর কি বলবো, যে ক্লাসটা শেষ হয়ে গেল, মানে কি কাজটা শেষ হয়ে গেছে। আবার ধরো ক্লাসটা শেষ হওয়ার পর কেউ হয়তো লাইভ জয়েন করার চেষ্টা করলো, সে কিন্তু জয়েন করতে পারবে না। তখন তার মনের মধ্যে কি কনসেপ্ট আসবে, যে ক্লাসটা কি চলছে নাকি ক্লাসটা চলছে না, সেটা সে বুঝতে পারছে না, মানে বোঝা যাচ্ছে না, এরকম যদি হয়। কাজের ক্ষেত্রে যদি বলি যে কাজ চলছে নাকি কাজটা শেষ হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি না, এটা একরকমের সেন্টেন্স হতে পারে। আবার কি কিছুটা, এই যে তোমাদেরকে 9টা থেকে করালাম মানে 10 মিনিট ক্লাস করিয়েছি, তাহলে কি কিছুটা তোমাদেরকে পড়িয়ে দিলাম, আরো কিছুটা কিন্তু বাকি রয়েছে, মানে কিছুটা সম্পূর্ণ হয়েছে, আবার কিছুটা কিন্তু চলছে মানে চলবে, আরো বাকিটা ধরো রয়েছে। তাহলে এখানে কিন্তু 4 রকমের তোমাদেরকে বললাম, যে কাজ চলছে মানে সেটাকে আমরা কি বলবো কন্টিনিউয়াস, তাই তো, কন্টিনিউয়াস। এবং কাজটা শেষ হয়ে গেছে তাহলে সেটাকে আমরা কি বলবো পারফেক্ট, পারফেক্ট। আবার ধরো কাজটা চলছে নাকি কাজটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু বুঝতে পারছি না, কাজটা চলছে না, কাজটা কি চলছে না শেষ হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারছি না বা বোঝা যাচ্ছে না, তাহলে সেটাকে আমরা কি বলবো ইনডিফিনাইট, ইনডিফি ইনডিফিনাইট। আবার ধরো কিছুটা সম্পূর্ণ হয়ে গেছে ক্লাসটা, আরো কিন্তু এখনো কিন্তু চলছে, সেটা যদি হয় তাহলে আমরা কি বলবো পারফেক্ট কন্টিনিউয়াস, কি পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টে কিন্তু সেই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার বললাম তার কিন্তু এক একটার এই 4টে করে কিন্তু ভাগ রয়েছে, সময়ের অবস্থার উপরে দাঁড়িয়ে কিন্তু এই ভাগগুলো করা হয়েছে। এতদূর প্রত্যেকের ক্লিয়ার কিনা বলো। এই তৃষ্ণা রানী বুঝতে পেরেছো, তুমি লাইভ ক্লাস আজকে নতুন করছো, বোঝা গেছে এতদূর পর্যন্ত? মাইক্রোফোনটা অন করে বলো। হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে এত স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, এত দূর পর্যন্ত কি বোঝা গেছে তোমার? হ্যাঁ স্যার, আমি শুনছি।
ঠিক আছে। ঠিক আছে, বাকিরা স্নিগ্ধনীল হ্যাঁ স্যার, হ্যাঁ স্নিগ্ধনীল স্যার, বুঝতে পেরেছো? একদম। একদম হ্যাঁ স্যার, পুরো বুঝতে পেরেছি। ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে, চলো তাহলে এত দূর আমরা হলো। এরপরে দেখো টেন্স টেন্স কয় প্রকারের হতে পারে বা কয় প্রকারের বাক্য হতে পারে এটা সম্পর্কে আমরা জানবো। তাহলে এই আগে আমরা কি বললাম, এই পাস্ট, আলাদা একটা কালি নিয়ে নিতে আমাদেরকে। সর্বপ্রথম কি বললাম, পাস্ট, তারপরে প্রেজেন্ট, তারপরে ফিউচার। এই যে তিনটে বললাম না, এই তিনটের কিন্তু আবার চারটে করে প্রকার, মানে এখান থেকে বাক্য হতে পারে। কি কি হতে পারে এখান থেকে তোমাকে বলে দিচ্ছি। ধরো সর্বপ্রথম আমরা কি বললাম, পাস্ট। পাস্ট, এই পাস্টের আমি কি বললাম, চারটে ভাগ থাকবে। তাহলে 1 2 3 4। ঠিক আছে, চারটে ভাগের মধ্যে কি কি আসছে দেখো, চারটে ভাগের মধ্যে কি কি আসছে। আমরা প্রথম কি লিখবো, পাস্ট ইনডিফিনাইট, ইনডিফিনাইট। দ্বিতীয়ত কি বলবো, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তারপর হচ্ছে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, শর্টে লিখলাম। তাহলে এই যে চারটে বললাম, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কার, পাস্ট, পাস্টের ক্ষেত্রে। সিমিলারলি প্রেজেন্টের ক্ষেত্রে কি হবে বলো দেখি, স্নিগ্ধনীল বলো দেখি, প্রেজেন্টের ক্ষেত্রে কি হবে। এই চারটে জুড়ে যাবে, তাই তো, এই চারটে জুড়ে যাবে। হ্যাঁ স্যার। তাহলে এখানে হুম। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট। কন্টিনিউয়াস। কন্টিনিউ। ফিউচারের ক্ষেত্রে কি হবে, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ফিউচার পারফেক্ট, কন্টিনিউয়াস, ফিউচার ফিউচার পারফেক্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এগুলো তো ছোটবেলায় আমরা পড়েছি, কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা পড়েছি না, এটা মুখস্থ টাইপের একটা পড়া আমরা পড়েছি, যেমন এই যে নবম ক্লাস বা দশম ক্লাসে যেগুলো পড়েছি। কিন্তু আজকে তোমাকে যেটা করব, তোমার চিরদিনের মতো কিন্তু টেন্সটার জীবনে তোমাকে কোনোদিন কাজ করতে হবে না, ঠিক আছে? এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টাটা করো। তাহলে দেখো এর ক্ষেত্রে আমরা কটা ভাগ পেলাম, চারটে। এর ভাগে কটা আমরা পেলাম, চারটে। এবং ফিউচারের ক্ষেত্রে কটা পেলাম, চারটে। তাহলে টোটাল আমরা কটা ভাগ পেয়ে গেলাম, 12টা ভাগ পেলাম তো। 12 রকমের টেন্স আমরা পড়লাম হ্যাঁ তো, স্যার। জানলাম। কিন্তু এক একটা করে হ্যাঁ আমরা হ্যাঁ। পড়বো। এবার ধরো পাস্ট ইনডিফিনাইট সম্পর্কে পড়বো ডিটেলস, পাস্ট কন্টিনিউয়াস এর সম্পর্কে ডিটেলস পড়বো, পাস্ট পারফেক্ট এর সম্পর্কে ডিটেলস পড়বো, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সম্পর্কে ডিটেলস পড়বো, ঠিক আছে? তাহলে দেখো এই যে টেন্সের বিষয় জানতে গেলে আমাদেরকে আরো কিন্তু তিনটে বিষয়ের আমাদেরকে জ্ঞান দরকার বা আমাদেরকে জেনে রাখা দরকার। কি কি তিনটে বিষয় দাদা, প্রশ্ন করতে পারো যে তিনটে বিষয়টা কি কি। দেখো সেই তিনটে বিষয়ের কথা যদি আমি তোমাকে বলি, তাহলে সর্বপ্রথম আমি বলবো বাক্যের গঠন। বাক্যের গঠন 1 নম্বর কি বলবো, বাক্যের গঠন বা তোমার সেন্টেন্স স্ট্রাকচার তুমি বলতে পারো, কি সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার। দ্বিতীয়ত আমি কি বলতে পারবো, যে ভার্ব। একটা সেন্টেন্স বানাতে গেলে আমাদেরকে ভার্বের দরকার হয়। ভার্ব মানে হচ্ছে কি, ক্রিয়াপদ, ক্রিয়াপদ, ক্রিয়াপদ। আর সেন্টেন্স স্ট্রাকচার মানে কি বললাম, বাক্যের, বাক্যের গঠন। আর 3 নম্বরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে পুরুষ বা হচ্ছে তোমার পার্সন। পার্সন মানে হচ্ছে পুরুষ, পুরুষ। এই যে তিনটে জিনিস, এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এটা না জানলে কিন্তু আমরা কোনদিন সেন্টেন্স তৈরি করতে পারবো না, মানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু কোনোদিন আমরা কিন্তু তৈরি করতে পারবো না। আমি এখানে যদি তোমাদেরকে যদি একটা উদাহরণ যদি বলি, যে আমি ভাত খাই, আমি, বাংলা হাতের অক্ষর কিন্তু খুব খারাপ, আমি ভাত খাই। তাহলে এখানটায় একটা জিনিস তোমরা লক্ষ্য করো তো, এখানে এই যে আমি ভাত খাই, দেখো এই যে খাই ওয়ার্ডটা, এই খাই ওয়ার্ডের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, বা এই যে সেন্টেন্সটা আমি যে লিখলাম, বাক্যটা লিখলাম, এতে আমি যে কাজটা হচ্ছে বা যে কাজটা বোঝাচ্ছে, এখানে কোন ওয়ার্ডটার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি, কোনটার মধ্যে বুঝতে পারছি ও তোমরা স্যার, একবার আমাকে বলো। এই স্যার খাই, যাই যাই ওয়াটার। হ্যাঁ হ্যাঁ। খাই খাই। খাই, আমি ভাত হ্যাঁ। খাই। তাহলে কাজটা হুম। বুঝতে পারছি খাই শব্দের মাধ্যমে, তাই তো। এই খাই শব্দের হ্যাঁ স্যার। মাধ্যমে আমরা কিন্তু কাজটা হচ্ছে, সেই কি কাজটা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে যে খাই, এই এই যে খাই, খাইটা আমাদের কি হয়ে যাবে, ক্রিয়াপদ, মানে ভার্ব, হুম। তাই তো। যেহেতু হ্যাঁ স্যার। কাজটা
বুঝতে পারছি খাই শব্দের মাধ্যমে। তাহলে খাইটা কি হয়ে যাবে? ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে কি? ভার্ব, তাই তো? আবার দেখো এই ভার্ব বা এই ক্রিয়াপদকে যদি আমি যদি প্রশ্ন করি তাহলে সে আমাকে কি বলবে? যে কে ভাত খায়? এইটা যদি আমি প্রশ্ন করি ভার্ব বা ক্রিয়াপদকে, তখন অ্যান্সারে আমরা কি পাবো? আমি ভাত খাই। আমি ভাত খাই, তাই তো? এটা উত্তর আসবে তো? এটা উত্তর আসবে কিনা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ এই স্যার। ভার্ব বা ক্রিয়াপদকে যদি আমি প্রশ্ন করি যে কে ভাত খায়, তখন হুম, উত্তরে কি আসবে? হুম। উত্তরে কি আসবে? আমি ভাত খাই। আমি। তাহলে এই হুম। আমিটা কি হয়ে যাবে? কর্তা। পার্সন, পার্সন, কর্তা। কর্তা। কর্তা মানে কি? সাবজেক্ট। সাবজেক্ট, হ্যাঁ। কর্তা মানে কি? সাবজেক্ট, তাই তো? তাই কিনা বলো? বোঝা যাচ্ছে কিনা বলো? হ্যাঁ স্যার। সাবজেক্ট। তাহলে দেখো এই যে ক্রিয়াপদ মানে ভার্বকে যদি আমি প্রশ্ন করি যে আমি কি খাই, এই ক্রিয়াপদকে আমি যদি প্রশ্ন করি আমি কি খাই, বা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় ক্রিয়াপদকে, তাহলে উত্তর আমরা কি পাবো? ভাত খাই, তাই তো? উত্তর কি পাবো? ভাত খাই, তাই কিনা? তাই কিনা বলো? রিপ্লাই করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভাত খাই। তাহলে এই যে ভাত খাই উত্তর আমরা পেলাম, তাহলে সেটা কি হয়ে যাবে? এটাই তো হয়ে যাবে অবজেক্ট, তাই না? মানে কর্ম, হুম। যেটাকে আমরা বলি কর্ম, অবজেক্ট বা কর্ম, তাই তো? তাহলে কিন্তু সাবজেক্ট কি জিনিস, তারপর ক্রিয়াপদ কি জিনিস, এবং কর্ম কি জিনিস, মানে কর্তা, ক্রিয়াপদ, কর্ম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দুটো টার্মে বলে দিচ্ছি। এই তিনটে জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে আমি ভাত খাই, এইটাকে আমি কি লিখবো? আই ইট রাইস। এইটা তো আমরা ছোটবেলায় মুখস্থ, আমাদের প্রত্যেকেরই মুখস্থ, তাই না? কিন্তু এইটা থেকে তোমরা চিন্তা হুম। করো তো, এখানে সাবজেক্ট কোনটা হবে, অবজেক্ট কোনটা হবে, এবং ভার্ব কোনটা হবে? তোমরাই আমাকে বলো। স্যার সাবজেক্টটা স্যার আইটা, আর ইটটা স্যার, এইটা হয়ে যাবে আমাদের ইটটা স্যার সাবজেক্ট। ভার্ব। সাবজেক্ট আর রাইস কি হয়ে যাবে? আর এটা রাইসটা, রাইসটা স্যার ভার্ব হবে। এই রাইসটা অবজেক্ট ভার্ব। হবে। স্যার রাইসটা তো অবজেক্ট হবে। অবজেক্ট হবে। আর ইটটা হয়ে যাচ্ছে কি আমাদের? আর ভার্ব। তাহলে এখানে এই যে ভার্ব। সেন্টেন্সটা যে আমরা করলাম, এই সেন্টেন্স গঠনের স্ট্রাকচার এখানটা কি হবে বলো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব, অবজেক্ট। তাই কিনা? তাই তো আমরা পড়লাম অবশ্যই। এখানটা। তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। রাত 9টা থেকে ক্লাস করাচ্ছি, তবুও কিন্তু সবাই জয়েন করছে না। বোঝা গেছে? কৃষ্ণা, বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। হ্যাঁ স্যার, শুনছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। শিলাজিৎ, যেখানে অসুবিধা হবে আমাকে কিন্তু বলো, হ্যাঁ? আর যখন কিছু বলবো তখন রিপ্লাই করো, তাহলে কি হবে না, মানে আমারও একটু পড়াতে সুবিধা হয়, যে তোমাদের রিয়েকশনটা যদি না পাই তাহলে কিন্তু পড়াতে একটু অসুবিধা হয়ে যায়। আবার দেখো ঠিক আছে। এখানটায় আমি যদি বলি, হ্যাঁ, আমি এখানে যদি আবার বলি যে আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাই, আই ইট রাইস, সেখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আমরা তিনটা পুরো ভালো করে কিন্তু বুঝে গেলাম। যদি এখানটা যদি আমি আবার যদি বলি তোমাকে যে আমি ভাত খাচ্ছিলাম, এখানে কি হলো? এখানে বাক্য যখন পরিবর্তন হচ্ছে তখন সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকছে, কিন্তু বাক্যের ক্রিয়াপদটা কিন্তু পাল্টে যাচ্ছে। সেটা কিরকম বলছি দেখো, ইংলিশে যে কোনো বাক্য দেখলে কোন টেন্সের মধ্যে থাকছে সেটা আমরা চিনবো কি করে? ধরো এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা এখানটায় আমরা যেরকম বললাম এই যে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
এই যে কোন মানে টোটাল 12টা, তাই তো টোটাল 12টা আমি তোমাদেরকে বললাম, টোটাল 12টা। এর মধ্যে কোন সেন্টেন্সটা বা কোন বাক্যটা কোন টেন্সের মধ্যে থাকছে সেটা আমরা বুঝবো কি করে? তার তো কিছু ফরমেশন তো আমাদের জানতে হবে। সেগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা যখন এমসিকিউ প্রশ্ন আসবে তখন তো আমরা ধরতেই পারবো না কোথায় এম বসাবো, কোথায় ইজ বসাবো, বা যদি নাম দিয়ে দিয়ে দেয়, ঠিক আছে, বা কোথায় ডু বসাবো, কোথায় ডব্লিউএইচ ভার্ব বসাবো, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে আমাদেরকে কিন্তু ডিটেলস এর সঙ্গে পড়তে হবে। দেখো, সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো প্রেজেন্ট। প্রেজেন্ট প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এম ইউজ করব, ইজ ইউজ করব, আর ইউজ করব, হ্যাজ ইউজ করব, হ্যাভ ইউজ করব, ডু ইউজ করব, ডাজ ইউজ করব। এতগুলো কিন্তু আমরা বসাবো। মানে দেখো, এইখান থেকে আমাদের কি প্রশ্ন আসে বলতো? এরর ডিটেকশনের কিন্তু প্রশ্ন আসে, মানে কোনটা এরর ডিটেকশন সেটা কিন্তু আমাদের বের করতে বলবে। মানে বাক্যের মধ্যে কোনটা ভুল সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে এইগুলো থেকে। তোমাকে হয়তো যেখানে এম বসার কথা সেখানে হয়তো আর দিয়েছে, তো সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। এইরকম টাইপের কিন্তু এমসিকিউ আমাদের নির্মাণ সহায়কে বা এসএসসি জেইতে আর আরবি জেইতে, ঠিক আছে, রিজনিং যে পার্টটা থাকে সেখান থেকে কিন্তু এই রকমের টাইপের প্রশ্নগুলো আসে। সুতরাং এগুলো সম্পর্কে কিন্তু আমাদের ডিটেলস এর সঙ্গে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে পাস্ট। পাস্টের ক্ষেত্রে কি আসে? আমরা জানি ওয়াজ, ওয়ার, হেড আর কি ডিড। ঠিক আছে, হেড আর একটা হচ্ছে কি ডিড, এগুলো আসে। আগে লিখিয়ে দিই তারপরে পড়াচ্ছি। এবং ফিউচার, ফিউচার ফিউচারের ক্ষেত্রে কি আসে? উইল আসে আর কি আসে? শ্যাল। কোথায় কোনটা বসবে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, এই তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, ডু, ডাজ। পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, হ্যাড, ডিড। ফিউচারের ক্ষেত্রে উইল, শ্যাল। তাহলে এখান থেকে আমরা এই যে তোমার সেন্টেন্সের গঠন সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা কি করবো? এই প্রেজেন্টটাকে নেব। মানে প্রেজেন্টের যে চারটে ভাগ, চারটে ভাগের মধ্যে সর্বপ্রথম ভাগটা আমি কি বলেছিলাম? প্রেজেন্ট, বলো, ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। ইনডিফিনাইট। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট এর মানে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট এর বাংলা মানে কি? অনিশ্চিত। ধরো আমি এখানটা যদি তোমাকে যদি বলি আমি ফুটবল খেলি, কি বললাম? আমি ফুটবল খেলি। আমি তোমাকে যেটা বললাম আমি ফুটবল খেলি। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে কি না, প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে সব সময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যায়। মেন ভার্বের কি বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে দেখো, এখানে আমাকে সাবজেক্ট এবং অবজেক্ট তো আমি বুঝে যাচ্ছি, সাবজেক্ট এবং অবজেক্ট তো আমি একদম বুঝতে পেরে যাচ্ছি। কেন সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা একটু আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তাহলে দেখো, এটা এই যে আমি, আমিটা কি হয়ে যাবে? সাবজেক্ট। তাহলে আমি লিখে দিলাম সাবজেক্ট হচ্ছে আই। অবজেক্ট আমি পেয়ে যাচ্ছি কি না ফুটবল, তাহলে আমি লিখে দেবো কি ফুটবল, ফুটবল। তাহলে আমি সাবজেক্ট এখানটায় লিখে দিচ্ছি তোমাদেরকে, একটা ভালো করে বুঝিয়ে দিলে সব তোমরা পেরে যাবে। ঠিক আছে, আইটা কি হয়ে গেল তাহলে? সাবজেক্ট। ফুটবলটা কি হয়ে গেল? অবজেক্ট, অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে আমাদের প্রশ্ন কি? এবারে আমাদের যেটা আনতে হবে যে তোমার মেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। কারণ এইখানটায় আমি মেন ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিই, মানে যে খেলি, খেলির যে মেন ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেইটা এখানটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমাদের সেন্টেন্স তৈরি হয়ে গেল। সেন্টেন্সটা তৈরি হলো। তোমাকে এইভাবে প্রশ্ন আসবে যে আই ড্যাশ ফুটবল, সেখানে তোমাকে তোর অপশন দিয়ে দেবে। আচ্ছা তোমরা বলো তো, সেখানে যদি তোমাকে বলে প্লে, আবার অপশন এ, অপশন বি তে দিয়ে দেবে প্লেইং, সি বলবে প্লেইড, আবার ডি তে বলে দেবে প্লেস। তাহলে কোনটা হবে? তোমরা একটু চিন্তা করে আমাকে বলো তো কোনটা হবে? ছেড়ে প্লে হবে। প্লে হবে, প্লে হবে। কেন না, প্লে হচ্ছে আমাদের মেন ভার্বের প্রেজেন্ট ভার্ব, তাই না? তাহলে এখানটা আমরা বসে হ্যাঁ দেবো স্যার। কি প্লে। তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে কি হলো? সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, তাই না? এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে। এটা হয়ে গেল কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। এবং যদি আমাকে যদি বলি
এখানে যদি নেগেটিভ ভার্ব যদি আমি যদি দিয়ে দিই, মানে নাবাচক বাক্য যদি বলি, তাহলে সেটা কিরকম হয়ে যাবে বলতো? এটাকে যদি আমি নাবাচক বলি যে আমি ফুটবল খেলি না, তাহলে সর্বপ্রথম আমরা কি বসাবো? সাবজেক্ট। আলাদা কালি নিয়ে দেখাচ্ছি। সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমি বসালাম কি আই, এবং আমাদেরকে কি করতে হবে? অবজেক্ট বের করতে হবে। তাহলে অবজেক্ট আমি বসিয়ে দেবো কি ফুটবল। ফুটবল হয়ে গেল আমাদের অবজেক্ট, ঠিক আছে। এবং এবং আমাকে ভার্ব বের করতে হবে। ভার্বটাও তো আমরা অলরেডি এখানে পেয়ে গেছি, তাই না? মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সেটা কি? প্লে। তাহলে এখানটায় আমি প্লে বসিয়ে দেবো। এখানটায় আমি কি বসিয়ে দিলাম? প্লে বসিয়ে দিলাম। যেহেতু নেগেটিভ, তাহলে আমাকে নট বসাতে হবে। সেটা কার সামনে বসাতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সামনে। তাহলে এখানটায় আমি বসিয়ে দেবো কি না নট। এখানটায় বসিয়ে দিলাম নট। এবং এখানটায় এই যে মেন ভার্বকে হেল্প করার জন্য একটা আমাদেরকে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। হেল্পিং ভার্বটা কিন্তু আমাকে এইখানটায় বসাতে হবে। এই যে এইখানটা বসালাম, সেটা কি হবে সেটা তোমাকে বের করতে বলবে। 4টি অপশন দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা হবে। তাহলে এখানটায় হেল্পিং ভার্ব হিসেবে আমরা কি নেব? আই ডু। তাহলে আই ডু নট প্লে ফুটবল। বোঝা গেছেন? এটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে, মানে নাবাচক বাক্যের ক্ষেত্রে। এটাতে আমরা কি বললাম? এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য, মানে অ্যাফার্মেটিভ। আর নেগেটিভ যদি স্যার বলি এটা বা প্রেজেন্ট, না বাচক। হ্যাঁ বলো। স্যার স্যার ডুটা তো প্রেজেন্ট ইনডিফিনাইটেই শুধু বসবে, তাই তো? বাচকের ক্ষেত্রে হ্যাঁ, তো প্রেজেন্ট ইনডিফিনাইটে হ্যাঁ তোমাদেরকে তো, এটা তো প্রেজেন্ট ইনডিফিনাইট হ্যাঁ। চলছে। এই তো হুম, প্রেজেন্ট ইনডিফিনাইট তো, ঠিক আছে। তাই না? তাহলে আই ডু নট প্লে ফুটবল। বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা বলো। তাহলে এখানটায় যে ডু, এই ডুটা কি হয়ে গেল আমাদের? হেল্পিং হেল্পিং ভার্ব। ভার্ব, ভার্ব। তাই না? আবার দেখো এখানে একটা রয়েছে, এখানে একটা জিনিস যেটা তোমাকে মনে রাখতে হবে, যে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে কি বলতো চেঞ্জ হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যায়, চেঞ্জ হয়। কিছু কিছু সাবজেক্ট চেঞ্জ হয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। যেমন ধরো সে, রাম, শ্যাম, বা এখানে ধরো রয়েছে স্নিগ্ধ নীল, তৃষ্ণা, শিলাজিৎ, শিল্পা, এরা যারা আমাদের রয়েছে ধরো তাদের কথা বলছি। এর মানে কি? তোমরা আমার সামনে নেই, কিন্তু আমার পাশে ধরো আমার বাবা রয়েছে, আমার বাবাকে আমি তোমাদের কথা বলছি। তাহলে আমার সামনে যে নেই তার সম্পর্কে আমি যদি কাউকে যদি বলি, তাহলে সে কি হয়ে যাচ্ছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তো? সে কি হয়েছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়? এস বা ইএস বা আইএস এটা কিন্তু বসে যায়, এটা কিন্তু বসে যায়। তাহলে সেটা যদি আমি বলি, তাহলে হি হয়ে যাচ্ছে কি? হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? প্লের পরে কি বসাবো বলো? ভার্বের সঙ্গে কি যোগ হবে? এস, ইএস বা আইইএস, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে? ভার্বের শেষে আমাদেরকে এস যোগ করে দিতে হবে। তাহলে এই যে এস, এই যে এস আমি তোমাদেরকে বললাম, এই যে এস, এই এসটা কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বোঝা গেছে? এইরকম টাইপের কিন্তু একটা প্রশ্ন তোমাকে দিতে পারে। বোঝা গেল কিনা বলো এবারে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি জিনিস সেটা তোমাকে বললাম, এবং তার শেষে কি হয়? ভার্বের শেষে এস, ইএস বা আইএস তিনটে বসানো হয়। তাহলে হি, হি মানে কি? সে, সে আমার সামনে নেই, কিন্তু আমার পাশে ধরো আমার বাবা রয়েছে, কি আমার ভাই রয়েছে, কি মা রয়েছে, তাকে আমি বলছি। কার সম্পর্কে বলছি? না যে আমার সামনে নেই। এই যে হি, হি মানে কি? সে, মানে হি বলতে কি? যে আমার সামনে নেই, সেই হচ্ছে হি। তাহলে তার সামনে কি হয়ে যাবে? এস, ইএস বা আইএস বসবে, তাই এখানটা এস বসিয়ে দিলাম। তাহলে এই এসটা কি হলো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য বসালাম। তাহলে এই ধরনের কিন্তু ছোট ছোট এমসি কিন্তু আসে। বোঝা গেছে কিনা একবার সবাই কমেন্ট করো, রিপ্লাই করো। তাহলে আমি সামনের দিকে এগোবো। বোঝা গেছে? রিপ্লাই করো। হ্যাঁ দা। স্নিগ্ধ নীল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে। চলো আবার ধরো এখানটায় আবার এক রকমের সেন্টেন্সের কথা আমি যদি বলি,
ধরো ডু ভার্ব দিয়ে বা তোমার প্রশ্নবোধক বাক্য দিয়ে যদি হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়, হেল্পিং ভার্ব আসে। একটু আগে আমি বললাম ডু ভার্ব দিয়ে, ডু, এই যে আই ডু নট প্লে ফুটবল যে বললাম, এই যে এখানটা দেখো তোমাদেরকে বলে দিয়ে, এই যে কোথায় গেল, এই যে আই ডু নট প্লে ফুটবল, এই যে বললাম, এই ডুটা কি হয়ে গেল, হেল্পিং ভার্ব। এটা কি হয়ে গেল, হেল্পিং ভার্ব, তাই না? তাহলে এই হেল্পিং ভার্ব প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, ডু আই প্লে ফুটবল দিয়ে এখানটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। তাহলে এখানটা দেখো, এই যে ডু, এই যে ডু, আলাদা কালি দিয়ে দেখাই, এই যে ডু, ডুটা কি হয়ে যাচ্ছে আমাদের, হেল্পিং ভার্ব, তাই তো? এবং আইটা কি হয়ে যাচ্ছে আমাদের, সাবজেক্ট, তাই না? বাকি তারপরে সবগুলো বসে থাকো। তাহলে ডু আই প্লে ফুটবল যদি বলি আমি, তাহলে এখানটায় আমাদের প্রশ্নের অ্যান্সারটা কি আসবে, ইয়েস বা নো, খেললে হ্যাঁ, না খেললে না, তাই না? আবার দেখো, এটাকে যদি নেতিবাচক বাক্যে যদি আমি নিয়ে যাই, তাহলে ডু আই নট প্লে ফুটবল, তাহলে এর সামনে কি হয়ে যাবে, শুধু এই যে পোর্শনটা এখানটা আমাদের কি হয়ে যাবে, নট জুড়ে যাবে, তাহলে সেটা নাবাচক বাক্য কিন্তু হয়ে যাবে, মানে প্রশ্নবোধক নাবাচক বাক্য তৈরি হয়ে যাবে। আবার এখান থেকে আর একটা সেন্টেন্স আসে, যেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। কি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে। সেটা কিরকম ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন, যেমন ধরো এখানটায় তোমাকে বলি, ধরো হোয়েন ডু আই প্লে ফুটবল, হোয়েন ডু আই প্লে ফুটবল, এখানে দেখো এই যে হোয়েন, হোয়েন বলতে এটা কি হয়ে গেল, ডব্লিউএইচ ওয়ার্ড, তাই না? এইরকম যদি প্রশ্ন হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে তোমার এই যে হ্যাঁ বাচক এর সঙ্গে না আমি যোগ করছি, ঠিক আছে, মানে প্রশ্নবোধক না বাচক বাক্য যেটাকে সোজা কথায় বলা হয়, সেক্ষেত্রে ডব্লিউএইচ দিয়ে ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে সবসময়ের জন্য উত্তর হ্যাঁ বা না দিয়ে কিন্তু আসবে না, উত্তর হ্যাঁ বা না দিয়ে কিন্তু আসতে পারবে না। এটা এখান থেকে প্রশ্ন হয় যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অ্যান্সার কি হ্যাঁ না না কোনটা আসে, কেউ হয়তো ইয়েস করে দেবে, কেউ নো করে দেবে, না, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড এর ক্ষেত্রে আমাদের যে প্রশ্ন যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর হ্যাঁ বা না দিয়ে কখনো আসতে পারবে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এখান থেকে কিন্তু, আচ্ছা তৃষ্ণা বলেছে, হ্যাঁ বুঝা গেছে। তাহলে এখান থেকে আমি কিন্তু তোমাকে 4 রকমের কিন্তু সেন্টেন্স তোমাকে বলে দিলাম। কি কি বললাম একবার তোমাকে এখানটা ফ্রেশ করে লিখে দিচ্ছি। যে হ্যাঁ বাচক বাক্য মানে অ্যাফার্মেটিভ, যেটাকে আমি বলছি, অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে আমি কি বললাম, আই প্লে ফুটবল। এবং নেগেটিভের ক্ষেত্রে আমি কি বললাম, নেগেটিভের ক্ষেত্রে কি বললাম বলো দেখি, আই ডু নট প্লে ফুটবল, তাই তো? নেগেটিভের ক্ষেত্রে বললাম। এবং ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমি কি বললাম বলো দেখি, বলো, রিপ্লাই করো। Do I play football? ডু আই প্লে ফুটবল, কিন্তু এখানটায় কোশ্চেন মার্ক কিন্তু হবে। এবং 4 নম্বরে যেটা আমরা যে সেন্টেন্সটা তৈরি করা শিখলাম, মানে তোমার ইন্টারোগেটিভ নেগেটিভ মানে প্রশ্নবোধক না বাচক বাক্য যেটা, সেক্ষেত্রে আমরা কি জানলাম, ডু আই নট প্লে ফুটবল, তাই তো? তাহলে এখান থেকে দেখো আমরা 4টে সেন্টেন্স কিন্তু তৈরি করে নিলাম, এবং কোথায় বসছে, কোথায় ডু বসবে মানে হেল্পিং ভার্ব, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস জেনে গেলাম। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট এর ক্ষেত্রে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট এর সম্পর্কে যতগুলো বললাম ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি সবাই একবার করে রিপ্লাই করো, ফটাফট রিপ্লাই করো, দিয়ে মাইক্রোফোন বন্ধ করো। হ্যাঁ বলো, স্যার, ক্লিয়ার। বোঝা গেছে কিনা প্রত্যেকেই? হ্যাঁ স্যার। চলো, আচ্ছা এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যাব। কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এখানে কি আসবে, এম, ইজ, আর,
এইগুলো আসবে। মানে এখানে আমি এই যে এমটা কোথায় বসে সেটা আমাকে জানতে হবে। ইজ কোথায় বসে, আর কোথায় বসে সেটা আমাকে জানতে হবে। কারণ তোমাকে তো ড্যাশ পূরণ দেবে, একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেখানে মাঝখানে ড্যাশ দিয়ে দেবে, সেখানে তোমাকে বসবে না ইজ বসবে না আর বসবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই যে এই এমটা কোথায় বসে। এমটা আমাদের বসে কোথায়, আই এর সঙ্গে এম বসে। আর ইজটা কোথায় বসে, এই যে ইজটা কোথায় বসে বলো দেখি, ইজ কোথায় বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে কি, হি, সি, রাম, শ্যাম, যদু, মধু, মানে যে আমার সামনে নেই, যার সম্পর্কে আমি আমার পাশের জনকে বলছি যে আমার সামনে নেই, সে হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেসবের ক্ষেত্রে কি হয় না ইজ বসে। আর একটা রয়েছে এই যে আরটা কোথায় বসে না সমস্ত প্লুরাল নাম্বারের সঙ্গে বসবে। মানে ধরো কি আমরা, তোমরা, তারা, এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয় না আমাদের আরটা বসে। তাহলে এম ইজ আর কোথায় বসে প্রত্যেকের ক্লিয়ার? দিলে সেন্টেন্স করাবো বলো, না আর একবার বলবো? তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো। তাহলে এখানে আমি যদি তোমাদেরকে যদি একটা বলি যে আমি ফুটবল খেলছি, কি আমি ফুটবল খেলছি, আমি ফুটবল খেলছি, ঠিক আছে। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি বলো, এটাকে আমি কি লিখবো, আমি ফুটবল খেলছি, বলো আই আই এম প্লে ফুটবল। এক মিনিট দাঁড়া, এখানটাকে লিখে নি, আই এম প্লেইং ফুটবল। এখানে দেখো দুটো জায়গায় কিন্তু আমি আলাদা কালি দিয়ে লিখেছি, কেন লিখেছি সেটা বোঝানোর জন্য। এই যে এম আর এখানটা দেখো আইএনজি, এইটা কেন, দেখো কোনো কাজ যখন চলছে তখন সেক্ষেত্রে কি হয় এই আইএনজিটা বসে, আমাদেরকে যোগ করতে হয়। কোনো কাজ যখন চলছে, দেখো আমি ফুটবল খেলছি, খেলছি মানে কি কাজটা চলছে, তাই না? তাহলে কোনো কাজ যখন চলছে, যেমন আমি ক্লাসটা এখন করাচ্ছি, মানে এই কাজটা চলছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের কি হবে আইএনজি ভার্বের সঙ্গে কি হবে আইএনজি যোগ হবে। আর এখানে এম কেন বসলো না একটু আগে আমি বললাম এই যে আই এর সঙ্গে কিন্তু এম বসে। ইট যদি হতো তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে কিন্তু বসতো। যদি হি, সি, রাম, শ্যাম এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি বসতো না, এখানে যদি হি থাকতো তাহলে হি ইজ বসতো। আর কখন বসতো না প্লুরাল নাম্বারের সঙ্গে, ধরো আমরা, তোমরা, তারা, এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর বসতো। তাহলে বোঝা গেছে আইএনজি কেন বসলো না এই কাজটা চলছে, কোনো কাজ যখন চলছে তখন আমাদেরকে আইএনজি বসাতে হয়। তাই এখানে আমি ফুটবল খেলছি মানে কাজটা চলছে, সেজন্য ভার্বের সঙ্গে আমি এটা কি করলাম আইএনজি বসালাম, এটা হয়ে গেল। তাহলে দেখো আই এম প্লেইং, এটাকে দেখো আমি তোমাকে যদি এখানে ইজ দিয়ে যদি একটা বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো রোহিত ড্যাশ প্লেইং ফুটবল, কি হবে বলো তো, অ্যান্সার কি হবে বলো, রোহিত ড্যাশ প্লেইং ফুটবল, অ্যান্সারে কি হবে? is হ্যাঁ ইজ কি হবে। হবে? Rohit ইজ হবে। কেন? রোহিত কি, রোহিত হচ্ছে আমাদের কি বলো, রোহিতটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম। পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানটায় কি হয়ে গেল হি হয়, মানে আমাদের ইজ বসলো, তাই না? তাহলে দেখো এটা যদি হ্যাঁ বাচক বাক্যের ক্ষেত্রে মানে অ্যাফার্মেটিভ যদি করি তাহলে কি হবে আমাদের আই এম প্লেইং ফুটবল, এটা হয়ে যাচ্ছে কি আমাদের কি অ্যাফার্মেটিভ। আর যদি এটা নেগেটিভে যদি বলি তাহলে আই এম, এইখানটা কি হবে নট বসে যাবে, আই এম নট প্লেইং ফুটবল। আর এটাকে যদি প্রশ্নবোধকে যদি নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে আমাদের সর্বপ্রথম কি আসবে এম আসবে,
তাই না? এম আই প্লেইং ফুটবল, মানে আমি কি ফুটবল খেলছি? আর প্রশ্নবোধক না বাচক যদি হয় তাহলে এম আই নট প্লেইং ফুটবল, তাই না? আর এখানে যদি WH ওয়ার্ড যদি আমরা যদি বসাই তাহলে তার উত্তর কিন্তু হ্যাঁ বা না কিন্তু আসবে না। তাহলে হোয়াই এম আই প্লেইং ফুটবল, এরকম ধরনের কিন্তু প্রশ্ন আসে। এবারে বোঝা গেছে কিনা বলো? বোঝা গেল না লিখে দেবো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, চলো তাহলে আমাদের কি হয়ে গেল, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো হয়ে গেল। নেক্সট 3 নম্বরে আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কি প্রেজেন্ট পারফেক্ট, একটা যদি প্রেজেন্টের যে চারটে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে যদি বুঝে যাও না তাহলে পাস্ট ফিউচার দুটো 10 মিনিটে শেষ হয়ে যাবে, ফট করে তোমরা ধরে নিতে পারবে। ঠিক আছে, এই যে প্রেজেন্ট পারফেক্ট মানে কি, এখানে আমাদের হেল্পিং ভার্বের সঙ্গে কি আসবে? হ্যাজ আর হ্যাভ। তাহলে এখানে হ্যাজ কোথায় বসে আমাদের জানতে হবে, এবং হ্যাভ কোথায় বসে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে আমি যদি সর্বপ্রথম বলে দিই এই যে হ্যাজ, হ্যাজ কোথায় বসে? দেখো হ্যাজ বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে কি হবে, হ্যাজ বসবে। যেমন ধরো হি, সি বা ইট, এগুলোর সঙ্গে কি বসে না হ্যাজ। আর এগুলো ছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আমাদের কি বসবে, হ্যাভ। কিন্তু এই হ্যাভের ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে, যেমন আই হ্যাভ হয় সেরকম ইউর ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসবে, ইউর ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসবে। ঠিক আছে, সেটা কিন্তু তোমরা মনে রাখো, এটাই হচ্ছে আমাদেরকে ব্যতিক্রম, এইটা হচ্ছে ব্যতিক্রম। আই হ্যাভ, ইউ হ্যাভ, এই দুটো কিন্তু ব্যতিক্রম। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স কিন্তু, এখান থেকে এসএসসি যেইতে কিন্তু প্রশ্ন এসেছিল। আই হ্যাভ দিয়ে তো হয় প্রত্যেকে জানে, কিন্তু ইউ হ্যাভটা ওখানটায় বসিয়ে দিয়েছিল যে ইউর পরে কি হবে, প্রত্যেকে কিন্তু ভুল করে সে হ্যাজ করে দিয়ে চলে এসেছিল। ঠিক আছে, তো প্রায় ছেলেরা ভুল করেছিল, অনেকে ঠিকও করেছিল। তো এইটা হচ্ছে ব্যতিক্রম, তো এটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে আমি যদি একটা উদাহরণ যদি তোমাকে বলি যে আমি ফুটবল খেলেছি, আমি ফুটবল খেলেছি লিখে দিই, আমি ফুটবল খেলেছি, তাহলে এখানে আমি কি বসবো, আমি ফুটবল খেলেছি, আমি বলতে কি, আমি বলতে আই, তাহলে আইর পরে কি বসে বলো, হ্যাজ না হ্যাভ বসবে? তৃষ্ণা বলো, হ্যাজ না হ্যাভ বসবে? Have. I have played football. প্লেইং ফুটবল, প্লেড ফুটবল। ঠিক আছে, তাহলে এখানটা আই পরে আমাদের কি হলো, হ্যাভ বসে গেল। ঠিক আছে, আবার দেখো এই যে পারফেক্টের ক্ষেত্রে, পারফেক্ট বলতে এই যে প্রেজেন্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আর একটা জিনিস রয়েছে কি না, পাস্ট পার্টিসিপেল ফর্ম তো আমাদের বসবে, তার সঙ্গে আমাদের কি হয়, ইডি কিন্তু যোগ করতে হয়, তাই না? ইডি যোগ করতে হয়। তোমরা কিন্তু কেউ প্রশ্নটা করলে না যে দাদা আগে আমরা কি পড়েছিলাম, প্লে, তারপর আমরা কি পড়লাম, আইএনজি পড়লো, তারপর আমরা কি বললাম, এস ইএস বা আইএস পড়লাম, কিন্তু এখানটাই ইডিটা কেন যোগ হলো, এটা কিন্তু তোমরা কেউ প্রশ্ন করলে না। এটা হচ্ছে পাস্ট, পাস্ট বলছি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমাদের ইডিটা মানে ভার্বের সঙ্গে কিন্তু ইডি মানে ভার্ব, বা তুমি এটাকে যদি ভালো ভাষায় যদি বলা হয় পাস্ট পার্টিসিপেল ফর্মের সঙ্গে আমাদের এই ইডিটা যোগ করতে হয়, সেই জন্য এটা কি হলো, প্লেড। বোঝা গেছে প্লেটটা কেন হলো? বলো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, পুরো ডিপলি পড়ো, মুখস্থ করার দরকার নেই, কনসেপ্ট বুঝে নাও, সিস্টেম বুঝে নাও, তোমাদেরকে সফল হওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। দেখো আমিও টেকনিক্যাল স্টুডেন্ট, কিন্তু ইংরেজি কষ্ট করে প্রিপেয়ার নিয়ে তোমাদেরকে করাচ্ছি, কিন্তু তোমাদেরকে ভাই কষ্ট করে খাটতে হবে, ভিডিওগুলো দেখতে হবে, বুঝতে হবে, ছোট ছোট পয়েন্ট গুলো তোমাদেরকে ধরতে হবে, তাই না? তাহলে এখানটায় বলো তো, তোমার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমি যেটা বললাম আই হ্যাভ প্লেড ফুটবল, সেটা যদি নাবাচকের ক্ষেত্রে যদি হয় তাহলে কি হবে, আই হ্যাভ নটটা যোগ হয়ে যাবে, নট, তাহলে কি হয়ে যাবে, প্লেড ফুটবল, তাই না? এবং সেটা যদি আমি
আহ প্রশ্নবোধকের ক্ষেত্রে যদি করি তাহলে হ্যাভটা সামনে চলে আসবে, এই যে হ্যাভ, এই হ্যাভটা সামনে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে, হ্যাভ আই নট, হ্যাভ আই প্লেড ফুটবল। আর নার ক্ষেত্রে হয়ে গেলে কি হবে, হ্যাভ আই নট প্লেড ফুটবল। মানে প্রশ্নবোধক আর প্রশ্নবাচক নাবাচক যদি হয়, তাই না? তাহলে আমাদের এটা চলে গেল কি না, প্রেজেন্ট পারফেক্ট কিন্তু কমপ্লিট। বোঝা গেছে কিনা একবার করে বলো সবাই। বোঝা গেছে না কিনা বলো তাড়াতাড়ি, মাইক্রোফোন অন করে বলো, দিয়ে বন্ধ করো মাইক্রোফোন। তৃষ্ণা রানী বুঝতে পেরেছে, বাকিরা স্নিগ্ধা নীল, হ্যাঁ স্যার বুঝতে রাজি? পেরেছি। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, এখানে আমি কি বলবো, ধরো আমি সকাল থেকে ফুটবল খেলে আসছি, এর মানে কি, আমি সকাল থেকে ফুটবল খেলে আসছি, এর মানেটা কি আমাকে বোঝাও তো। এখানে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় থেকে কিন্তু বলে দিচ্ছে, তাই তো? আমি সকাল থেকে, এখানে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে ভালো হবে। আমি সকাল থেকে ফুটবল খেলে আসছি, ফুটবল খেলে আসছি, এর মানে একটা নির্দিষ্ট সময় থেকে ফুটবল খেলে আসছে, এটাই বোঝাতে চাইছে। আবার এখানে আমি এইরকম যদি বলি যে দুপুর 2টো থেকে আমাদের যে ক্লাস হতো, বা আমি এইভাবে যদি বলি যে রাত 9টা থেকে ক্লাস নিয়ে আসছি, 9টা থেকে আমাদের যে ক্লাসটা চলছে, এটার উদাহরণ যদি আমি বলি যে রাত 9টা থেকে ক্লাস নিয়ে আসছি, এর মানে কি একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে এই যে দেখো, এই যে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমাদের যেটা আসে, কি কি আসে না, এখানটা হ্যাজ আসবে, হ্যাভ আসবে, হ্যাজ বা হ্যাভ, তার সঙ্গে আমাদের কি করতে হবে, বিন যোগ করতে হবে, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা কিন্তু বসাতে হবে। তাহলে এখানটায় দেখো আমি তোমাদেরকে একটু বলি, এখানটায় আমি তোমাদেরকে যেটা বলবো, এই যে নির্দিষ্ট সময় মানে যে 2 ঘন্টা, তাই না, এই যে 2 ঘন্টা আমাদেরকে বলে দিল, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি বসাতে হবে না, ফর বসাতে হবে। কি, ফর। আর যদি এরকম যদি কিছু না বলে, যে তোমাকে টাইম মেনশন করে দিল না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিন্স বসাতে হবে, সিন্স বসাতে হবে। তাহলে এখানে কিন্তু তুমি আবার দুটো জিনিস জানতে পেলে, এই যে ফর, ফরটা কোথায় বসবে, ফর আর সিন্স। কেন বললাম, এই দুটোর উপরেই কিন্তু এখন তোমাকে এক্সাম্পল করাবো। ফরের ক্ষেত্রে আমি কি বললাম, ফর কোথায় বসবে, যদি সময় বলে দেয় 2 ঘন্টা, 2 মাস, 2 দিন, এরকম যদি বলে দেয় সময়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হবে, ফর বসবে। আর সিন্স কোথায় বসবে না, থেকে থেকে যদি হয়, মানে ছোটবেলা থেকে আমি ফুটবল খেলছি, ছোটবেলা থেকে টেন্সটা আমি শিখছি, ছোটবেলা থেকে আমি পড়াশোনা করছি, মানে কি থেকে থেকে, ছোটবেলা থেকে, সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, সিন্স বসাবো। তাহলে দেখো, এই যে আমি সকাল থেকে ফুটবল খেলে আসছি, এটাকে আমি কি বলবো, আই হ্যাভ, কি হবে বলো, আই হ্যাভ, বলো কি হবে, আই হ্যাভ, এটা হবে কি না, মাঝখানে কিছু জুড়বে, এইখানটা কি বসবে, এই বিনটা বসবে, তাই না? তাহলে আই হ্যাভ বিন প্লেইং, আইএনজিও রয়েছে, প্লেইং ফুটবল, এটা হ্যাঁ বাচক হয়ে গেল। এটা আমাদের কি হলো, হ্যাঁ বাচক হলো, মানে এই যে ভার্বের সঙ্গে আমাদের কি হয়ে গেল, আইএনজি যোগও হলো, এবং আমাদেরকে বিনও, এখানে যে ফর্মুলায় বিন যোগ করতে বলেছে, কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বিনও কিন্তু বসে গেল। তাহলে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এখান থেকে তোমরা নাবাচক, প্রশ্নবোধক সেগুলো তোমরা করে নেবে। তাহলে দেখো এখানটায় কি হলো, আমি সকাল থেকে ফুটবল খেলে আসছি, দেখো ভুল লিখলাম সেন্টেন্স, তবুও কিন্তু তোমরা বলতে পারলে না, সবকিছু তোমাদেরকে বললাম, ফর কোথায় বসে, সিন্স কোথায় বসে,
তাহলে সকাল থেকে করে আসছি, তাহলে এখানটা কি যোগ করতে হবে আমাদের? যোগ করতে হবে ফর না সিন্স? সিন্স মর্নিং, তাই তো? তাই কিনা? এখন গিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হলো, তাই কিনা বলো? মানে থেকে থেকে হলো তাই সিন্সটা বসলো, এবং সকাল বলেছে তাই হ্যাঁ মর্নিং। স্যার। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। আর এইটা যদি ফর দিয়ে যদি করাই তোমাকে, ফর দিয়ে, তাহলে সেটা কি হতো বলো? ফর দিয়ে যদি করা হয়, ধরো আমি এই 9টা থেকে তোমাদেরকে ক্লাসটা করাচ্ছি, তাহলে কি হতো বলো? আই হ্যাভ বিন, বলো। বা আমি আহ, যদি তোমাকে এইভাবেও যদি বলি যে ধরো 2 ঘন্টা ধরে ফুটবল খেলে আসছি, এখানে টাইম মেনশন করে দেওয়া হলো। টাইম মানে কি? ফর বসবে, তাহলে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে আমি ফুটবল খেলে আসছি। বোঝা গেছে ফর এবং সিন্সের ব্যাপারটা? লিখে দিই, হ্যাঁ স্যার। প্রত্যেকে বলো। হ্যাঁ দাদা। ফর 2 আওয়ার্স, তাহলে ফর এর ব্যাপারটাও বলে দিলাম এখানটায়। এই যে দেখো ফর এর ব্যাপারটাও বলে দিলাম, ফর, আর এখানটায় সিন্স, দুটোর ব্যাপার কিন্তু উদাহরণ দিয়েও বলে দিলাম। এই এই নোটসটা তোমাদেরকে এখানে আপলোড হয়ে যাবে, তো সেখান থেকে একবার তোমরা রিভিশন করে নেবে। দেখো ভাই, সোজা কথা, ইংলিশ আর জিকে ঠিকঠাক করে যদি প্রিপারেশন নিয়ে যদি না যাও, জীবনে তুমি এনএসএ চাকরি পাবে না। কেন বলছি? এক তো কম্পিটিশন মার্কেট, কম্পিটিশন মার্কেট, এবং টেকনিক্যাল থেকে আমাদের কত আসবে? 65 মার্ক। ইংলিশ থেকে কত আসবে? 13 মার্ক। জিকে থেকে কত আসবে? 7 মার্ক। তাহলে তুমি একটা 7 মার্ক। চিন্তা করো, 13 7 কত? 20, 20। তাই তো? 20। তাহলে হুম। তুমি এইটা যদি একদম যদি মাইনাস যদি হয়ে যাও, 65 থেকে 20 বাদ দাও, কত হচ্ছে? 45। 45, তাই তো? হ্যাঁ স্যার। তাই কিনা বলো? মানে ধরো টোটাল হচ্ছে 85, 85 থেকে 20 যাওয়া মানে 65। তুমি টেকনিক্যাল যত ভালো পড়াশোনা করে যাও, 65 কিন্তু তুলতে পারবে না। খুব ভালো নলেজ যার আছে, ভালো কনসেপ্ট রয়েছে, সে বড় জোর 50 থেকে 55 যাবে, এবং 50 থেকে 55 পাওয়া খুব টাফ। তুমি এখান থেকে এই যে 20 মার্ক থেকে যদি তুমি যদি 10টা মার্কও তুলতে পারো না, তাহলে 55 + 10 মানে 65, এই মার্কে তোমার চলে আসছে। তখন তুমি অনেকটা অ্যাডভান্টেজ। আর 65 তুলে নেওয়া মানে তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমাকে কেউ আটকাতে পারবে না। তাই এত কষ্ট করে তোমাদেরকে ইংলিশটাও করাচ্ছি, জিকেটাও করাবো, কিন্তু তোমাদেরকে একটু খাটতে হবে, ঠিক স্যার আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে স্যার হ্যাঁ বাচক না বাচক গুলো একটু বলে দিবেন। ওই তো আগে ডু আসবে, আর এখানে তার সঙ্গে ভার্বের সঙ্গে নোটটা জুড়ে দিতে হবে। আমি নোট ডু আছে, হ্যাভ নোটটা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক নোটটা আছে। দিয়ে দেবো। ডু হ্যাভ বিন। কেন? পাস্ট রয়েছে, ফিউচার রয়েছে, অলরেডি 1 ঘন্টার কিন্তু হয়ে গেল। তো এই যে ব্যাপারটা, তোমাকে কি বলতো, এই যে প্রথমটাই একদম দেখবে, একদম প্রথমটা, এই যে একদম প্রথম তোমাদেরকে বললাম না, এই যে কোথায় গেল, লিখিয়ে দিয়েছি তোমাকে, এই যে এইটাকে ফলো করে করে নেবে, হয়ে যাবে। এখানে ঠিক আছে। আমাদের কি বুঝবে? আর ফর্মুলাটা তোমাদেরকে তো বলে দিলাম, হ্যাজ, হ্যাভ প্লাস বিং প্লাস আইএনজি প্লাস তার সঙ্গে ফর। সময় থাকলে একটু মানে তোমার 2 ঘন্টা যদি থাকে তাহলে 2 আওয়ার্স, বা 5 ঘন্টা থাকলে 5 আওয়ার্স, মানে সেক্ষেত্রে ফর্ম বসবে। আর যদি থেকে থেকে মানে ধরো সকাল থেকে সন্ধ্যা থেকে রাত থেকে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সিন্স দিয়ে দিতে হবে। মর্নিং হলে মর্নিং, ইভিনিং হলে ইভিনিং, আফটারনুন হলে আফটারনুন, ওটা বসাবে। সেই জন্য তো এখানে প্রথম এই 4টে তো তোমাদের লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো, আচ্ছা, এরপরে আমরা যাব পাস্টের ক্ষেত্রে। পাস্ট টেন্স, পাস্ট টেন্স। তো পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। তো পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কি হয়?
আমাদের ডিড আসবে। ধরো আমি ফুটবল খেলেছিলাম, তাহলে কি হবে? আই প্লেড ফুটবল। ঠিক আছে, আই প্লেড ফুটবল। কিন্তু পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমাদের ভার্বের কি হয়? সেকেন্ড ফর্ম বসে যায়। ভার্বের কি হয়? সেকেন্ড ফর্ম। তাই এই যে আই প্লেড ফুটবল হলো, এটা হচ্ছে কি ভার্বের সেকেন্ড ফর্ম। যদি তোমাকে উদাহরণ হিসেবে যদি বলি যে আমি তোমাদেরকে পড়াই, সূর্য পূর্ব দিকে উঠে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, গাছ আমাদের অক্সিজেন দেয়, এগুলো কি হয়ে যাবে? এগুলো কিন্তু পাস্ট ইনডিফিনাইট না, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। ঠিক আছে, মানে কি এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এবং অতীতের অভ্যাসের কথা যদি বলা হয়, যেমন ধরো আই প্লেড ফুটবল, এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের পাস্ট ইনডিফিনাইট। এই দুটো কিন্তু গুলিয়ে ফেলো না। ঠিক আছে, বোঝা গেছে কি? তাহলে প্রেজেন্ট আরেকবার ইনডিফিনাইটের বলুন। ক্ষেত্রে এই যে আমি তোমাদেরকে পড়াই, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, গাছ আমাদের অক্সিজেন দেয়, এগুলো কিন্তু পাস্ট ইনডিফিনাইট নয়, এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনাইট। কেন এই যে আচ্ছা। টার্মটা বললাম, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এবং সবাই কিন্তু এটাকে পাস্ট ইনডিফিনাইট বলে করে দিয়ে চলে আসে, কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি তোমাদেরকে পড়াচ্ছি, সূর্য পূর্ব দিকে উঠে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, গাছ আমাদের অক্সিজেন দেয়, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। ঠিক আছে, আর তোমার পাস্ট ইনডিফিনাইট যেটা বললাম, এই যে সেকেন্ড ফর্মটা বসবে, মানে অতীতের অভ্যাসের কথা যদি আমরা বলি যে আই প্লেড ফুটবল, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি আমাদের পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে এখানে এই যে লিখেও দিচ্ছি আই প্লেড ফুটবল, এখানে কি বসবে? ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। প্লেড, তাই না? ওটাও তোমাদের করাবো ওই ভার্বগুলো, তো সেই জন্য আই প্লেড ফুটবল বসে গেল। আচ্ছা, এখানে যদি নাবাচক যদি বলি, তাহলে নাবাচকের ক্ষেত্রে কি হবে বলো? নেগেটিভের ক্ষেত্রে আই ডিড নট প্লে ফুটবল। এটা যে হ্যাঁ বাচক, এটা না বাচক। এক্ষুনি কি একজন জিজ্ঞেস করছিল লিখে দিতে? স্নিগ্ধনীর বলছিলে তুমি না? হ্যাঁ রিমুভ স্যার, হয়ে গেল তো? লিখে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, তুমি ওটা করে নিও। হ্যাঁ, দেখো আই প্লেড ঠিক পুরো আছে। হ্যাঁ বাচক, না বাচকের ক্ষেত্রে এখানটায় না বসে দিলাম। প্রশ্ন যদি করি, প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হয়ে যাবে? ডিড আই, বলো সঙ্গে সঙ্গে বলো, ফুটবল। এটাই। ডিড আই প্লে ফুটবল। আর ফুটবল। না প্রশ্নবোধক না বাচক যদি হয়, তাহলে কি হবে? ডিড আই নট বসে যাবে, নট প্লে ফুটবল, তাই না? এই চারটে করে দিলাম, সেখানেও করে দিয়েছি প্রথমে, এখানেও করে দিলাম, এরপর বাকিগুলো তোমরা চেষ্টা করো। এমসিকিউ তো করাবো, চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে হলো পাস্ট ইনডিফিনাইট কিন্তু হয়ে গেল। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস যদি বলি, সেক্ষেত্রে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আসবে, ওয়াচ, ওয়ার, এই দুটো জিনিস আসবে। ধরো আমি ফুটবল খেলেছিলাম, তাহলে কি হবে? ওয়াজ ওয়ার আমাকে যোগ করতে হবে, তাহলে কি হবে? আই ওয়াজ, আইএনজি হবে, তাই না? প্লেইং হুম। ফুটবল। প্রত্যেকের সিস্টেমটা একই, শুধু এই ওয়াজ ওয়ার এইগুলো চেঞ্জ হচ্ছে, আর কিচ্ছু না। আর এখানে যদি আমি নেগেটিভ যদি বলি, তাহলে কি হয়ে যাবে? আই ওয়াজ নট প্লেইং ফুটবল। আমি বলে দিচ্ছি, তুমি ভিডিও দেখে দেখে রেকর্ডিং শুনে শুনে লিখে নেবে। ঠিক আছে, নেগেটিভের ক্ষেত্রে মানে না বাচকের ক্ষেত্রে কি হবে? আই ওয়াজ, তার সঙ্গে নটটা যুক্ত হয়ে যাবে, যেহেতু না বাচক, নট এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে প্লেইং ফুটবল। এটাকে যদি আমি ইয়ে দিয়ে করি, তাহলে প্রশ্নবোধকের ক্ষেত্রে বললে কি হবে? ওয়াজ আই প্লেইং ফুটবল। আর প্রশ্নবোধক না বাচক হলে ওয়াজ আই নট প্লেইং ফুটবল, তাই কিনা? তাই তো? হুম। এই হয়ে গেল স্যার। ব্যাপার। আচ্ছা, এরপর দেখো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেটা হয়, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমাদের কি বসে? হ্যাড বসে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বসে। ঠিক আছে, মানে সেটা কিরকম তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো
ধরো এটা এখানে কি উদাহরণ দেওয়া যায় তোমাকে, ধরো অতীতে দুটো ঘটনা বোঝাবে বা অতীতে দুটো ঘটনা রয়েছে এরকম যদি হয়, সেটা কিরকম ভালো উদাহরণ হবে যে স্টেশনে পৌঁছানোর আগেই গাড়ি ছেড়ে দিয়েছিল। এই কথাটার মধ্যে আমি কি বুঝতে পারলাম, স্টেশনে পৌঁছানোর আগেই গাড়ি ছেড়ে দিয়েছিল, এখানে কিন্তু দুটো জিনিস বোঝাচ্ছে। কিরকম না দেখো, গাড়িটা আগে ছেড়ে দিল এবং পরে কিন্তু পৌঁছালাম আমি, তাই না, মানে প্ল্যাটফর্মে আমি পরে পৌঁছালাম, পৌঁছানোর আগেই গাড়ি ছেড়ে দিল, দুটো এখানে আমরা জিনিস পাচ্ছি। তাহলে যে দেখো গাড়ি যে আগে ছেড়ে দিল সেটা কি হয়ে যাচ্ছে, পাস্ট পারফেক্ট, তাই না, এ পাস্ট পারফেক্ট, গাড়ি আগে ছেড়ে দিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং পরে যে পৌঁছালাম সেটা হয়ে যাচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট, তাই কি না, পাস্ট ইনডিফিনাইট। হ্যাঁ তাহলে কি বললাম, অতীতের দুটো ঘটনাই এখানে বুঝিয়ে দিচ্ছে, একটা কি ঘটনা বোঝালো যে গাড়ি ছেড়ে দিল, আর একটা কি আমি পরে পৌঁছলাম, ঠিক আছে। তো এইরকম যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আমি যদি তোমাকে বলি যে সেই একই উদাহরণ দিয়ে তোমাকে যদি আমি বলি আই হ্যাড প্লেড ফুটবল বিফোর বিফোর দ্য বিফোর দ্য, বা সানসেট তুমি এটাকে, সানসেট। হ্যাঁ, বা তুমি এটাকে যদি বলো যে স্যার আমার আগেই আসার আগেই আমার ফুটবল খেলাটা কি হলো, বা আসার আগেই আমি ফুটবল খেলছিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই হ্যাডটা যোগ হয়ে যাবে। তাহলে আই হ্যাড প্লেড ফুটবল বিফোর দ্য, শিক্ষক আসার আগেই, মানে স্যার আসার আগেই, টিচার কাম। তাহলে দেখো এখানটা যে মেন যে তোমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, দেখো ফর্মুলাটা লিখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাড প্লাস সাবজেক্ট, হ্যাড বসিয়েছি, তার সঙ্গে আমাদের সাবজেক্ট বসিয়ে দিচ্ছি, সাবজেক্ট প্লাস তার সঙ্গে আমাদের কি বসবে, না বাচক যদি হয় নট বসবে, আর যদি না বাচক যদি না হয় তাহলে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে ভার্বের থার্ড ফর্ম বসবে, প্লাস তার সঙ্গে কি থাকবে, অবজেক্ট, অবজেক্ট বসে গেল। এটা হয়ে গেলো হ্যাঁ বাচকের ক্ষেত্রে। না বাচক হলে এই জায়গাটা কি হয়ে যাবে, নট বসে যাবে, মানে সাবজেক্ট, সাবজেক্ট তো তোমার থাকছে, প্লাস হেড তোমার বসে যাবে, না বাচকের ক্ষেত্রে নট বসবে, এবং ভার্বের থার্ড ফর্ম বসে যাচ্ছে, প্লাস তার সঙ্গে কি বসবে, অবজেক্ট। এই হয়ে যাচ্ছে আমাদের ব্যাপার, কিচ্ছু না, শুধু এই হেড ফেড এগুলো একবার রেকর্ডিং দেখে নেবে, দেখো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমাদেরকে 50টা তো আমি করাবো, মানে 5টা সেট মক টেস্ট টেন্স থেকে করাবো, সেখান থেকে কিন্তু পুরো কনসেপ্ট কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসটা দেখার পর, ঠিক আছে। এরপর দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা কিরকম, এখানে কি হয়, এখানে দেখো হ্যাড বিন বসবে, কি হ্যাড বিন, আগেও কি বিন ব্যাপারটা এসেছিল, মনে পড়ছে কি আগে বিন ব্যাপারটা এসেছিল, হ্যাঁ স্যার। তাই না, মানে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, এক্ষেত্রেও দেখো সেক্ষেত্রে কি হ্যাজ হ্যাভ এর সঙ্গে বিন বসেছিল, এখানে কার সঙ্গে বিন বসলো, হেড এর সঙ্গে, সেখানেও কিন্তু ভার্বে ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়েছিল, এখানেও কিন্তু তাই হচ্ছে, শুধু এখানে হ্যাজ হ্যাভ ছিল, এখানে হ্যাভ, আর কিচ্ছু না, এইটুকু চেঞ্জ। তাহলে ধরো আমি সকাল থেকে ফুটবল খেলে আসছিলাম, সেটাকে আমি কি লিখতে পারবো, আই হ্যাড বিন বসে গেল, এই যে বিন, বিন প্লে সঙ্গে কি হবে, আইএনজি যোগ হবে, আইএনজি যোগ করে দিলাম ফুটবল, এখানে কি হয়ে যাবে, সিন্স মর্নিং, সিন্স কেন, থেকে থেকে হলো, আমি সকাল থেকে, এখানে যদি তোমাকে যদি বলতো 2 ঘন্টা ধরে, তাহলে কি হতো, ফর হতো ওই জায়গায়, ফর 2 আওয়ার্স, হুম। তাই কিনা, হ্যাঁ স্যার। বোঝা গেছে, বোঝা গেছে কিনা হ্যাঁ বলো স্যার। একবার, বোঝা গেছে, হ্যাঁ স্যার। তৃষ্ণা বুঝতে পারলে, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এইরকম। আর যদি নট দিয়ে যদি হয়, না বাচক দিয়ে যদি হয়, তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস এই হ্যাড তো থাকবে, একে তো বাদ দেওয়া যাবে না, প্লাস এর সঙ্গে এই নটটা যোগ হয়ে যাবে, প্লাস নটের সঙ্গে আমাদের কি করবো, বিং যোগ করব, প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি,
প্লাস সিন্স বা ফর মানে কন্ডিশনের উপরে প্লাস বাকিটা মানে টাইম দিয়ে দিলেই হয়ে গেল, নট ফর। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউ, কিচ্ছু নেই, একটু কনসেপ্টটাই বুঝে নিলেই বাকি সব হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আর পেজ নেই, ঠিক আছে। ফিউচার, এরপর ধরো ফিউচার, ফিউচার ইনডিফিনাইট। আচ্ছা এইটা আমি ক্লিয়ার করে দিই পেজটা। ফিউচার ইনডিফিনাইট, ফিউচারের ক্ষেত্রে যদি আমি বলি ফিউচার ইনডিফিনাইট, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের যেটা বসে সেটা হচ্ছে উইল, উইল বসবে আর হচ্ছে তোমার শ্যাল, উইল বসে শ্যাল বসে প্লাস তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম বসে যাবে। ধরো আমি ফুটবল খেলবো, আমি ফুটবল খেলবো, তাহলে সেটাকে আমি কি বলবো, আই শ্যাল প্লে ফুটবল। এটা কি ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, তাই না? আর আইর পরে কি হয়, সেল বসে, তাই সেল বসিয়ে দিলাম। তাহলে শুধু আইর সঙ্গে সেল বসে না, আই এবং উই এই দুটোর সঙ্গে কিন্তু সেল বসে। তাহলে এখানে আমি তোমাদেরকে সাবজেক্ট গুলো লিখে দিচ্ছি, দেখো কি সাবজেক্ট, সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টের সঙ্গে আমাদের কি বসাতে হবে, নেগেটিভের, এটা তো তোমাদের হাবাচকের ক্ষেত্রে বলে দিলাম। নেগেটিভের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল, এই যে দুটো দুটো দিতে হবে, প্লাস তার সঙ্গে কি বসাতে হবে, নট, এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট, তাই না? আর যদি হাবাচকের ক্ষেত্রে এই নটটা হবে না, তাহলে সেল, এ সাবজেক্ট প্লাস উইল বা সেল, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর এটা যদি প্রশ্নবোধকের ক্ষেত্রে হয় তাহলে কি হবে বলো, প্রশ্নবোধকের ক্ষেত্রে, প্রশ্নবোধকের ক্ষেত্রে এইটা তো সামনে চলে আসবে, তাই না? উইল বা সেলটা আমাদের সামনে চলে আসবে এবং তারপরে কি আসবে, সাবজেক্ট, তাই কি, তাই তো, তাই কি না বলো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে কোশ্চেন মার্ক। আর এইটা যদি না বাচক হয়, মানে হ্যাঁ বাচক এবং না বাচক যদি হয়ে যায়, তাহলে কি হবে, সাবজেক্টের পর এই জায়গাটায় আমাদের উইল বা শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এখানটায় অবজেক্ট, কিন্তু এখানটায় কি হয়ে যাবে, এই সাবজেক্টের পরে এইখানটা আমাদের কি হয়ে যাবে, নট বসে যাবে, তাহলেই হয়ে গেল ফিউচার ইনডিফিনাইট। আর ফিউচার কন্টিনিউয়াস কি, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে তোমার উইল বা শ্যাল, তার সঙ্গে কি বসবে, উইল বা শ্যালের সঙ্গে বি বসে যাবে এবং ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি বসবে, তাই না? মানে নির্দিষ্ট মুহূর্তের কথা যদি বলা হয় তখন সেটাকে আমরা কি বলবো, ফিউচার, কি ফিউচার কন্টিনিউয়াস, তাই কি? কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াসের ফর্মুলা কি বললাম, এখানটায় শুধুমাত্র কি বসবে, বি বসবে। মানে এই যে উইল বা সেল তো থাকছে, এই যে উইল তো সেল তো থাকছে, এই উইল বা সেলের সঙ্গে আমাদের কি যোগ করতে হবে, বি, ভার্বটা কিন্তু যোগ করতে হবে এবং ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি আমাদের যোগ করে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বাকিগুলো তোমরা ট্রাই করো, যে না বাচক প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হয়, তোমরা ওটা ওই চারটে মানে এই ফিউচার কন্টিনিউয়াসের যে চারটে, ওইটা তোমরা করে কিন্তু গ্রুপে দাও সাবজেক্ট গুলো কি কি হবে। তবু আমি একবার করে বলে দিচ্ছি, দেখো ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাঁ বাচকের ক্ষেত্রে আমরা কি করব, উইল বা সেল বসাবো, তার সঙ্গে এই বি যোগ করব, বি যোগ করার পর ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে আইএনজি দিয়ে অবজেক্ট বসে ছেড়ে দাও, ঠিক আছে। আর তার না বাচকের ক্ষেত্রে কি হবে, নোটটা ঢুকে যাবে। আর প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হয়ে যাবে, হেল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস আইএনজি, ভার্বের শেষ আইএনজি প্লাস অবজেক্ট, এবং তার না বাচক হয়ে গেলে কি হয়ে যাবে, শুধু নোটটা জুড়ে যাবে, তাই তো, তাই কিনা বলো, বোঝা যাচ্ছে কিনা বলো, রিপ্লাই করো। আর ফিউচার পারফেক্ট কি, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট হচ্ছে ধরো আর 10 মিনিটের মধ্যে ক্লাসটা ধরো শেষ হবে, বা এই সময়ের মধ্যে কাজটা শেষ হবে, এরকম যদি হয়, মানে পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজটা শেষ হয়ে যাওয়া,
কোনো কাজটা শেষ হয়ে যাওয়া, এটা যদি হয়ে যায় তাহলে কি হবে? ফিউচার পারফেক্ট। বোঝা গেছে? তাহলে উইল বা সেল তো থাকবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমাদের বসিয়ে দিতে হবে। আর তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিয়ে ছেড়ে দিলে সেটা হয়ে যাবে আমাদের ব্যাপার। তাহলে এক্ষেত্রে যদি আমি যদি নট যদি বলি, নট মানে নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? সাবজেক্ট, বলো আমার সঙ্গে বলো, সাবজেক্ট প্লাস সেল বা উইল, শ্যাল বা তার সঙ্গে will, কি হ্যাভ দিয়ে নট বসাতে হবে, দিয়ে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? হুম, তাই কিনা বলো? তাহলে উইল বা সেলটা কার সঙ্গে বসছে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে, তাই না? আর এখানটায় ভার্বে কি বললো? থার্ড ফর্ম বসলো। একটু আগে বললাম উইল বা সেল ভার্বের প্রেজেন্টে মানে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে বসছিল ভার্বের ফার্স্ট ফর্মটা, আর এক্ষেত্রে কি হচ্ছে? ভার্বের থার্ড ফর্ম বসে যাচ্ছে। তাহলে থার্ড ফর্মের সঙ্গে নট যোগ করে দিলে কি হয়ে যাবে? না বাচক। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? সেল এবং উইলটা সামনে চলে আসবে, এবং নার ক্ষেত্রে সেল উইলের সামনে থাকবে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। বোঝা গেছে? হুম। বলে দিলাম চারটে। বলো, এই দুটো তোমরা নোট করে আমাকে পাঠাও। ফর্মুলাগুলো বলে দিলাম, তাহলে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে। আর কালকে রাত 9টা থেকে যে তোমার মক টেস্টটা থাকবে, সেই মক টেস্টটার ক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হয়ে যাবে। বলো বোঝা গেছে কিনা? তৃষ্ণার পুরো টেন্সের ব্যাপারটা কি পুরো কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা একবার বলো তো। তোমার মানে ক্লাসটা করার পর তোমার অনুভূতিটা কি হলো একবার বলো। স্যার কিছুটা ক্লিয়ার হলো, একেবারে তো মনে থাকবে না, প্র্যাকটিস রেকর্ডিং করতে দেখতে হবে। হবে একটু, হ্যাঁ একদম তাই। রেকর্ডিংটা দেখতে হবে। এই যে ফর্মুলা গুলো তোমাকে মাথায় রাখতে হবে, মানে তোমাকে একবার রেকর্ডিং দেখে নিতে হবে। নিজের মতন করে নোট যদি বানিয়ে নিতে পারো তাহলে তো আরো বেটার, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক। নীল, হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানটা যে 10টা রেখেছি আমি, এর মধ্যে এই ফার্স্ট ক্লাসটা কিন্তু কমপ্লিট আজকে। ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট। স্যার আমরা কিরকম পার্টস অফ টাইপের স্যার এমসিকিউ আসে স্যার? ওই টেন্স থেকে ওটা একটু দেখালে ভালো হতো। টোটাল 50টা প্রশ্ন করাবো মক টেস্ট, কাল 9টা থেকে আছে, অলরেডি আচ্ছা। সেট করে দিয়েছি। মক টেস্টে তোমাদেরকে তোমরা তো রয়েছো। মক টেস্ট নম্বর 6, মানে দেখবে ইংলিশের 1 নম্বর কাল 9টার সময় অন হয়ে যাবে। সেখানে 10টা প্রশ্ন সেট হয়েছে, সেখান থেকে তোমরা বুঝে যাবে। তো আচ্ছা, তাহলে তোমাকে ঠিক একটা আছে। করিয়ে দিই। ধরো ধরো বাসেস ড্যাশ দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে অন দিস রোড এভরি আওয়ার, তাহলে বলো কি হবে? তৃষ্ণা বলো, দুজনই বলো, দুজনে চেষ্টা করো, দুজনই উত্তর বলো। ভুলে হলেও তো চাপনের কিছু নেই, চেষ্টা বলো। বাসেস ড্যাশ অন দিস রোড এভরি আওয়ার। তোমাদেরকে ফর্মুলাটা আমি মনে করে দিচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, মানে হেবিচুয়াল অ্যাকশন, তাই না? হেবিচুয়াল অ্যাকশন মানে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমি পড়লাম সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, মানে হেবিচুয়াল অ্যাকশন। মানে কি? হুম, বাস রান, বাসটা প্রত্যেকদিন রান করে রাস্তা দিয়ে, প্রত্যেকদিন এই পথ দিয়ে, ধরো এভরি আওয়ারে এই পথ দিয়ে রান করছে, তাহলে রান। বা তোমাকে এইভাবে জিজ্ঞেস করবে যে ধরো আহ তৃষ্ণা, ধরো তৃষ্ণা ড্যাশ অন দা স্টেজ, অন দা স্টেজ ড্যান্স, তখন কি হয়ে যাবে? তৃষ্ণা কি হবে? বলো।
তৃষ্ণা ড্যাশ অন দ্য স্টেজ, কি হয়ে যাবে? ড্যান্স, তৃষ্ণা ড্যান্স অন দ্য স্টেজ, তাই না? এরকম টাইপের প্রশ্ন। তো অলরেডি 50টা প্রশ্ন সেট করেছি, কালকে 10টা, এখন 10টা 10টা করে চলতে থাকবে। তার আগে তোমরা রেকর্ডিংটা আরেকবার দেখে নিও, ঠিক আছে? বোঝা গেছে কিনা? ঠিক আছে হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, আজকে তাহলে এইখানটা শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ইরিগেশন বা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের যে কোনো একটা ক্লাস আমি নিয়ে আসবো, ঠিক আছে? চলো আজকে এইখানটা শেষ ওকে করছি, স্যার রেকর্ডিংটা কিন্তু প্রত্যেকে দেখে নিও, হ্যাঁ? হুম চলো বাই।